কই আসছেন ভাই? শ্বশুরবাড়ি, বুঝছো না? প্রিয় দর্শক, কি অবস্থা? আমি ফুল ভাই, বাফের হোটেল খাই। আজকে আমি লায়ন্স ইন্টারন্যাশনালের একটা কনভেনশনে 5 তারকা এক হোটেলে যাইতাছি। এই কনভেনশনের ডেটটা অনেকদিন আগের থেকে জানানোর কারণে অনেকদিন ধরেই মনে করেন চিন্তা করতেছিলাম যে কবে যামু। কারণ এর আগে আমি কোনোদিন 5 তারকা হোটেলও যাই নাই। এর লেগে সত্যি কথা কইতে সামান্য পরিমাণে একটু এক্সাইটেডও আছিলাম। 5 তারকার যামু আর ইন্টারেস্টিং করতাম না, তাহলে তো হইতই না। তো ওখানে আমিও আমার বন্ধু সৈয়দ ওয়াসিফ কাইসার দুইজন মিলা যাইতাছি প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে। আমার বাইতে এটা কাছে ওনার কারণে ওয়াসিফরে কইছি, বন্ধু তুই আমার বাইতে পড়িস, দুইজনে একলগে যামুগা। তো আমরা ওখানে আছি হাতির ঝিল। দিন দিন যে গরম পড়তাছে, বাইরে মনে করেন যে খারণের ভাও নাই। এর উপরে রাস্তাঘাট হুন্ডা লাগো যে কি অবস্থা, কষ্টের কথা আর কি কমু। এমনই রোহিত হের উপরে জ্যামের ভিতরে যখন বয়ে থাকুন লাগে তখন তো কষ্টের আর শেষ হই নাই। কষ্ট ছাড়া যদি চলাচল করন যায়, এই দিক দিয়ে হাতির ঝিলের রাস্তার কোনো বিকল্প নাই। কারণ এই রাস্তাটা লেকের পারে অবস্থিত, এর উপরে আবার গাছগাছালির তো কোনো কমতিই নাই। এই লেগা এই রাস্তাটা দিয়া যাইতে আমার খুবই ভাল লাগে। আমগো 10টায় হেন থাকুন কথা, এই দিকটা সকাল 9টায় ঘুমের তুইটাও আমরা খুব তাড়াতাড়ি আয় পড়ছি। এর উপরে একটা মজার বিষয় হইলো, আমার মাঝে মধ্যেই কোনো একটা দিন এমন বলা যায় যে আমি জানোই যাই হেনই কোনো সিগন্যাল পাই না। যেমন এই জায়গাটাই দেখেন, এন অন্তত একটা সিগন্যাল বাধ্যতামূলক আছিল, কিন্তু কেমনে কেমনে জানি এই সিগন্যালটাও পাইলাম না। আমার আবার এমন সিগন্যাল না পাইলে খুব খুশি লাগে, কারণ একটা জিনিস দেখছি, যেদিন একটা সিগন্যাল পাই না সেদিন কি লেগে জানি কোনো সিগন্যালই পাই না। যেমন এই জিনিসটাই দেখেন, এক প্রকার মনে করেন যে ট্রেনের সিগন্যালে পড়েই গেছিলাম, কিন্তু তাও কেমনে কেমনে পার হয়ে গেলাম। এরপরে আমরা আমগো গন্তব্যে বললাম। গেটের সামনে আমগো আরো বাইগো থাকুনের কথা, কিন্তু হেরা নাই। এই কারণে আর একটু আগে যাইতেই সে আব্বাইয়ের লগে দেখা হইল। ভাই আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ ভাই। পার করে আসো দাও ভিতরে। পার করে আসবো? হ্যাঁ। বড়লোক জায়গা ঢুকতে বড়লোক গাড়ি দেহন যাইতাছিল। ওয়াসিফরে কইলাম, বন্ধু তুই ক্যামেরাটা ধর, আমি রিলসের লেগে কতটি ফুটেজ লয়ে লই। ওই যখন আমার লগে থাকে তখন আমি আরো সুন্দর সুন্দর কিছু ফুটেজ বেশি লইতে পারি। এরপর আমরা সবাই রাহিল ভাইয়ের লেগে অপেক্ষা করতে থাকি, কারণ রাহিল ভাই আইলে এরপর আমরা হলের ভিতরে যাবো। চিন্তা করলাম এতক্ষণ খারো না থেকে একটু ঘুরা মুইরা দেখি। ঘুরতে ঘুরতে সবাই ছবি তোলা শুরু করে দিল। বন্ধু শিহাবে কইলো, আয় তুই আমার কয়টা ছবি তুলা দে। এরপরে বন্ধু শিহাবের ছবি তোলার পাশাপাশি নিজেও কয়টা ছবি তুলা লইলাম। এর কতক্ষণ পরে রাহিল ভাই আইলো, আয়া সবাইরে সবার কার্ড বুঝাই দিল। এরপরে আমরা সবাই আমগো নির্দিষ্ট হলে ঢুকা গেলাম। মনে করছিলাম এন ঢুকুনের সময় ভিডিও করতে দিত না, কিন্তু কি লেগে জানি কিচ্ছুই কইলো না, চালায় ক্যামেরাটা লয়ে ঢুকে গেলাম। এরপরে দেখলাম কাছের বয়ামের ভিতরে ঠান্ডা কি জানি রেখা থুয়ে দিছে, সবাই খাইতাছে। চিন্তা করলাম বাইরে এমন গরম দেখা ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে মনে হয় লেবু পানি দিয়ে থুয়ে দিছে। এর লেগে বন্ধু ওয়াসিফার শিহাবরে ডাক দলে এলাম যে আয়, এন মনে হয় অনেক মজার জিনিস, এটা খাই। চিন্তা করলাম রাস্তার 10 টাকা তা কিনা না খায়া ভালোই করছি, এন ফিরি খাইতে পারবো। কিন্তু দুঃখের বিষয় হলো খায়া বুঝতে পারলাম এটা হুদা মিনারেল ওয়াটার ছাড়া আর কিচ্ছুই না। এরপরে দেখলাম অনেক সুন্দর সুন্দর ছবি তোলানোর জায়গা ছিল, যেন মানুষের লেগে যাওয়া যেত না, কারণ যখন ওই যাই দেখি কেউ না কেউ ছবি তুলতাছে। এরপরে হ্যাঁ রেস্টুরেন্টের এদিকে গেলাম, গিয়ে দেখলাম শেফেরা অনেক সুন্দর সুন্দর খাওয়ান বানাইতেছে। তারপরে হল রুমে সেমিনারের ওইতাছিল, এই সেমিনারে অংশগ্রহণ করলাম। সেমিনার শেষ হওয়ার লগে লগেই সকালের নাস্তা দিয়ে দিছিল। অনেক মানুষের কারণে প্রথমে তো সামনে যাইতেই পারি নাই, কিন্তু আগেই কইছি আমার সুঠাম দেহের অধিকারী বন্ধু সৈয়দ ওয়াসিফ কাইসারে থাকতে এইসব তো কোনো ব্যাপারই না। উয়ে কইল, তুই খারো, আমি তোরটা রেডি করে তোর কাছে দিতাছি, এরপরে আমারটা লুই। সকালের নাস্তাটা এক কথায় অসাধারণ ছিল। যদিও আমরা বাড়িতে খাইয়াইছিলাম, তাও খাওন তো আর মিস করন যায় না, কারণ আমার খাইতে অনেক ভাল লাগে। এরপর আবার দেখলাম চায়ের ব্যবস্থাও আছে, রং চা, দুধ চা, কফি, যার যাতা নিমন চায় ডেল্লা খালি খাইতে থাকেন। আমরা বেশি করে দুধ ডেলা দুধ চা বানায় খাইছিলাম। দুধ চা খাইয়া চিন্তা করলাম যাই আশেপাশে একটু ঘুরান দিয়েই দেহিগা আর কি কি আছে। এন দেখলাম একটা খেলোর গো সিগনেচার করা ব্যাট। এরপরে আবার একটা মানুষের ছবিও দেখলাম। এরপরে চিন্তা করলাম যাই 2 তলাত গিয়া দেহিগা কি আছে।
কারণ 2 তলার উপরে সব গেস্ট রুম কোনো তো যাওন হয়ে যেত না। এন দেখলাম এই জায়গাটা মোটামুটি সুন্দরই, এত্তা খালি ছবি তোলার জায়গা। এর লেগে আমরা মোটামুটি সবাই একজন একজন কইরা এই জায়গাটার ভিতরে ছবি তুলছি। এরপরে আমরা লাঞ্চ করতে যাই। লাঞ্চ কইরা আনার পরে রাহিল ভাই কইলো আয় উপরে আমার রুম আছে, হেন গিয়া সবাই আড্ডা দিই গা। উপরে যাওয়ার লেগা এই স্বর্ণের লিফটের সামনে একা রইলাম। ওয়াসিফে দেখলাম স্বর্ণের লিফটে ওর চেহারা দেখতাছে। কইলাম সর, তুই স্বর্ণের ভিতরে চেহারা দেখবি, আমি দেখতাম না, এটা তো তুই না। এরপর আমরা লিফটে উঠটা আমগো কাঙ্ক্ষিত ফ্লোরে গেলাম। এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগতাছিল। অ্যাকশন মুভির বন্দুক যুদ্ধে এমন জায়গা দেখতাম। তো ওখানে আমরা আমগো নির্ধারিত রুম খুঁজতাছিলাম, কিন্তু সৈয়দ ওয়াসিফ কায়সারে করলো কি নির্ধারিত রুম থুইয়া আরেক বেড়ার রুমের ভিতরে গেছিল গা। এরপরে বেড়ারে দুঃখিত কইয়া আমরা আমগো রুমের সামনে আইলাম। একবার ভুল জায়গাত নক করে এবার সঠিক জায়গাত নক করতেও কেমন জানি লাগতাছিল। অবশেষে আমরা আমগো রুমে প্রবেশ করলাম। এন দেখলাম সবাই আগের তেয়াই বয়ে রইছে। এইদিকে আমি এতক্ষণ নিচে একলা বয়ে আছিলাম। যদিও বন্ধু সৈয়দ ওয়াসিফ কায়সারের লগে লগে আমার নিতে আইছিল, তার কারণে বন্ধুরে ছোট্ট করে একটা ধন্যবাদ দেওয়ার দরকার ছিল, কিন্তু আমি দিতাম না। রেস্ট লইতে লইতে শুনলাম বিকালবেলা নাকি কালচারাল প্রোগ্রাম শুরু হইব। রাহিল ভাই কইলো ওখানে সবাই রেস্ট লো, এরপরে বিকালের কালচারাল প্রোগ্রাম না দেখা কেউ যাইস না। কিন্তু আমার একটা গুরুত্বপূর্ণ কাম থাকানোর কারণে সবাইরে কইয়া আমি আর সৈয়দ ওয়াসিফ কায়সারে বিদায় লইয়ে লইলাম। যদিও বুঝছিলাম সৈয়দ ওয়াসিফ কায়সারের কালচারের নাচানাচি দেখতে খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার লেগা পারলো না। পরে ওরে আবার সান্ত্বনা দিলাম যে বন্ধু তুমি তো কালকে হইবা, আমি আইতাম না, কোনো প্যারা নাই, তুমি কালকে যত ইচ্ছা তত চিল কইরা যাইও। তো আজকের মতন এই পর্যন্তই। আমরা গহগলতর লগে দেখাইব নেক্সট আবার একটা ইন্টারেস্টিং ভিডিও।